দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। রাশিয়াও তার সর্বাত্মক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ গোপনে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইরানে। ইসরায়েলের আক্রমণের পর ইরান রাশিয়ার কাছ থেকে পাওয়া অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী গত ২৬ জুলাই ইস্পাহানের কাছে এই ঐতিহাসিক পরীক্ষা চালানো হয়। এই অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪০০ কিলোমিটার পর্যন্ত বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। সিস্টেমটিতে রয়েছে 91 N6E বিগ বার্ড অধিগ্রহণ রাডার, 92 N6E গ্রেড স্টোন এনগেজমেন্ট রাডার এবং একাধিক লঞ্চার। বিশেষজ্ঞরা মনে করেন সীমিত প্রশিক্ষণের কারণে রাশিয়ান কর্মীরাই এই সিস্টেম পরিচালনা করছে। ইরানের এই সাফল্য তার স্বদেশি বাভার 373 সিস্টেমের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। বাভার 373 সিস্টেম ইতোমধ্যে ৩১৬ কিলোমিটার দূরত্বে ড্রোন সফলভাবে ধ্বংস করেছে এবং F-35 স্টিলথ ফাইটার শনাক্ত করার দাবি করছে। রুশ ইরানি সামরিক সহযোগিতা ২০২২ সাল থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারিতে দুই দেশ ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যাতে প্রতিরক্ষা সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। ইরান রাশিয়াকে ১০০০-এর বেশি ড্রোন সরবরাহ করেছে, বিনিময়ে উন্নত সামরিক প্রযুক্তি পেয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন S-400 সিস্টেম ইরানের আকাশ সীমায় প্রবেশকারী যে কোনো বিমানের জন্য গুরুতর হুমকি। এই সিস্টেম একযোগে ৮০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে এবং ৩৬টিতে আক্রমণ চালাতে পারে। 40 N6 মিসাইল ৩৮০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় থাকা বিমান ধ্বংস করতে সক্ষম। তবে বিশেষজ্ঞদের অনেকেই S-400 সিস্টেমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪২টি S-400 লঞ্চার ধ্বংস হয়। এমনকি তুরস্ক এই সিস্টেম সরিয়ে স্বদেশি সাইপার সিস্টেম স্থাপন করেছে। S-400 পরীক্ষার সময় একটি রাশিয়ান Il-76 কার্গো বিমান তেহরানের অবতরণ করে, যা সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত। ইরানের এই অর্জন ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরিকল্পনায় দুর্ভেদ্য দেয়াল তুলে দিল, যার মাধ্যমে রাশিয়ার সর্বাধুনিক এয়ার ডিফেন্স প্রযুক্তি পরিচালনাকারী অল্প কয়েকটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান। দক্ষিণ কোরিয়ার নির্বাচন থেকে শুরু করে সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে চীন, উত্তর কোরিয়া। নীরবে নিয়ন্ত্রণ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি ও জনমতে। চীন ও উত্তর কোরিয়ার গোপন যুদ্ধের ভয়ে কাঁপছে পুরো কোরীয় উপদ্বীপ। ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক হামলা নয়, এবার দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার ছক কষছে তারা। বেইজিং এর আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার কৌশল এবং পিয়ংইয়ং এর জুজে আদর্শভিত্তিক রাজনৈতিক যুদ্ধ নীরবে নিয়ন্ত্রণ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি ও জনমত। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু সিউলের গণতন্ত্র নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা জোটকেও ঝুঁকির মুখে ফেলছে। দক্ষিণ কোরিয়ায় চীনা কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট এখন সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করছে। তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ, আইনি চালবাজি ও গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে জনমত গঠন করেছে বেইজিং এর পক্ষে। প্রবাসী চীনা সম্প্রদায়ের উপর নজরদারি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক চাপ সবই তাদের পরিকল্পনার অংশ। অন্যদিকে উত্তর কোরিয়ার গোপন গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক নেটওয়ার্ক দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে কাজ করছে। রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও লুকানো নেটওয়ার্কের মাধ্যমে বিভেদ সৃষ্টি করছে তারা। অভিযোগ উঠেছে গত জুনে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পিয়ংইয়ং এর ছায়া ছিল সরাসরি।
সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এসব কার্যক্রম প্রকাশ্যে প্রমাণ করা কঠিন। প্রমাণের অভাবকে ব্যবহার করা হচ্ছে ঢাল হিসেবে। যখনই গণমাধ্যম এসব তথ্য প্রকাশ করে তখনই শুরু হয় সমন্বিত ভুয়া প্রচারণা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বিভ্রান্তকর কন্টেন্ট, যাতে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যায় এবং জনগণকে ভুল পথে চালিত করা যায়। চীনের লক্ষ্য একটাই, দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিকভাবে দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস করা। অপরদিকে উত্তর কোরিয়া চায় মার্কিন সেনারা উপদ্বীপ ছাড়ুক এবং দক্ষিণ কোরিয়া পরমাণু প্রতিরক্ষার ছাতার বাইরে চলে যাক। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এটি খোলা যুদ্ধ নয়, কিন্তু এর প্রভাব আরও ভয়ঙ্কর, কারণ আড়ালের এই রাজনৈতিক যুদ্ধ প্রতিদিন দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। এখন দক্ষিণ কোরিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হলো গোয়েন্দা নজরদারি বাড়ানো, নাগরিকদের সচেতন করা এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করা। না হলে চীন ও উত্তর কোরিয়ার এই গোপন রাজনৈতিক যুদ্ধ একদিন পুরো উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলবে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে অবশেষে প্রকাশ্যে মুখ খুলেছে দেশটির দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা। গত সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বেটসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল নামের সংস্থাগুলো জানায়, গাজা উপত্যকায় ফিলিস্তিনি সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। התקפה הזאת היא בתגובה לירי הרקטות אתמול מרצועת עזה לחופי הים התיכון। ইসরায়েলের এই দুই মানবাধিকার সংস্থাগুলোর এই প্রতিবেদনকে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ গণহত্যা শব্দটি ইসরায়েলের কাছে বেশ সংবেদনশীল, কারণ দেশটির জন্মই হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ইহুদি নিধনের পর। אנחנו לא מסירים את עינינו גם מעזה. אני לא מסיר את עיניי לרגע. সংগঠন দুটি দাবি করে গাজায় ইসরায়েলি অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সমন্বিত পরিকল্পনার অংশ। হামলা, অবরোধ, খাদ্য ও পানির সংকট সৃষ্টি সবকিছুই মিলে ফিলিস্তিনি সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। המדיניות והצעדים שננקוט יותאמו למצב התחלואה וליכולת הספיגה של בתי החולים। বেটসেলেমের আন্তর্জাতিক পরিচালক শারিত মিকায়েলি বলেন, এই অভিযোগ তোলার আগে আইনগত, সামাজিক, গণমাধ্যম ও ভাবমূর্তির দিক থেকে আমরা সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়েছি। তবে এটি প্রথমবার নয়, এর আগেও সরকারি ও সামাজিক হামলার মুখে পড়েছি আমরা। তিনি আরও বলেন, ইসরায়েলি সমাজ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এই প্রতিবাদে আরও প্রবল প্রতিক্রিয়া আসতে পারে বলে তারা প্রস্তুত। প্রতিবেদন প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, ইসরায়েলে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে এই অভিযোগ ভিত্তিহীন এবং আন্তর্জাতিক ইহুদি বিদ্বেষকে উৎসাহিত করে। התוכנית הזו איימה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום העולם כולו. এদিকে গাজার বাস্তবতা ভয়াবহ হয়ে উঠছে দিনকে দিন। ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, ধ্বংস হয়ে গেছে প্রায় সব অবকাঠামো। এক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। চরম অপুষ্টিতে ভুগছে শিশু ও নারীসহ অসংখ্য মানুষ। 5 বছরের নিচের শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। মানবিক সহায়তা প্রবেশের পথ কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে ইসরায়েলি জনমতের বড় একটি অংশ এখনও গণহত্যার অভিযোগ মানতে নারাজ। তাদের মতে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় 1200 মানুষ নিহত এবং 251 জন গাজায় অপহৃত হন, যারা সবাই সাধারণ নাগরিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট এ প্রকাশিত এক সম্পাদকীয়তে সাংবাদিক সেভার প্লকার লিখেছেন, 7 অক্টোবরের পর ফিলিস্তিনিদের উল্লাস এবং হামলায় অংশ নেওয়ার দৃশ্য দেখে ইসরায়েলিদের মধ্যে সহানুভূতি জন্মায়নি, বরং এই ছবি তাদের আরো কঠোর করে তোলে। It has done what no other country on earth could do. মানবাধিকারের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে ইসরায়েলি এই দুই সংগঠন হয়তো ইতিহাসের কঠিনতম দায় কাঁধে নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলি সমাজ কি নিজেদের দিকে তাকাতে প্রস্তুত? আর আন্তর্জাতিক সমাজ কি শুধু মানবিক সহানুভূতির বাইরে গিয়ে কি কোনো বাস্তব পদক্ষেপ নেবে?
মার্কিন যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পের সমস্ত অহংকার নিমিষেই মাটিতে মিশে গেল। যে ভয় দেখিয়ে বিশ্ববাসীকে তটস্থ রাখার পরিকল্পনা করেছিল মার্কিন বাহিনী, সেই ভয়ই তাদেরকে হাস্যকর করে তুলছে দিনকে দিন। বুধবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক F-35C লাইটনিং II যুদ্ধবিমান নেভাল এয়ার স্টেশন লেমুর কাছে বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যা 6:30 ফ্রেসনো শহরের 40 মাইল দক্ষিণ পশ্চিমে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিমানটি ডিকিনসন এবং ক্যাডিলাক অ্যাভিনিউর সংযোগস্থলের কাছে একটি তুলাক্ষেতে পড়ে। বিস্ফোরণের ফলে আকাশে কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়। সৌভাগ্যক্রমে পাইলট সময় মতো প্যারাশুট দিয়ে লাফ দিয়ে নিরাপদে উদ্ধার হন এবং পরবর্তীতে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। নৌবাহিনীর বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে পাইলট সফলভাবে ইজেক্ট করেছেন এবং নিরাপদে আছেন। অন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হননি। বিধ্বস্ত বিমানটি ছিল F-35C লাইটনিং II, যা লকহিড মার্টিনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। প্রতিটি বিমানের দাম প্রায় $102 মিলিয়ন। এই অত্যাধুনিক যুদ্ধ বিমান বিশেষভাবে এয়ারক্রাফট ক্যারিয়ারে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। বিমানটি VFA 125 রাফ রাইডার স্কোয়াড্রনের অধীনে ছিল, যা মূলত F-35 পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন। লেমুর নেভাল এয়ার স্টেশন মার্কিন নৌবাহিনীর পশ্চিম উপকূলের সবচেয়ে বড় মাস্টার জেট বেস। 1961 সালে চালু হওয়া এই বিমান ঘাঁটিতে বছরে প্রায় 2,10,000 ফ্লাইট অপারেশন পরিচালিত হয়। এখানে 16টি অপারেশনাল স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন এবং 2টি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন রয়েছে। এটি 2025 সালের দ্বিতীয় F-35 দুর্ঘটনা। জানুয়ারিতে আলাস্কায় একটি F-35A বিধ্বস্ত হয়েছিল। F-35 প্রোগ্রাম তার উচ্চ খরচ এবং প্রযুক্তিগত সমস্যার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সামগ্রিক প্রোগ্রামের আজীবন খরচ অনুমান করা হচ্ছে $1.7 ট্রিলিয়ন। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। ক্যাল ফায়ার এবং ফ্রেসনো কাউন্টি শেরিফ অফিস ঘটনাস্থলে সাহায্য করেছে। দুর্ঘটনার ফলে একটি ছোট তৃণভূমিতে আগুন লেগেছিল, যা প্রায় 1 ডজন একর পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনাটি F-35 প্রোগ্রামের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে, যেখানে বিশ্বব্যাপী অংশীদার দেশগুলো তাদের বিমান বাহিনীর আধুনিকীকরণের জন্য এই অত্যাধুনিক যুদ্ধবিমানের উপর নির্ভর করছে। অনেকটা হঠাৎ করেই পাকিস্তানপন্থী হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ভারতকে কোনো কিছুতেই ছাড় দিচ্ছেন না। উল্টো একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত মোদী সরকারের চিন্তা বাড়িয়েছে। এবার ট্রাম্পের এক মন্তব্যে গোটা ভারত বিস্ময়ে হতবাক হয়ে পড়েছে। ট্রাম্প সরাসরি বলেছে, ভারত ডুবলে আমার কিছু যায় আসে না। কেবল ভারত নয়, রাশিয়াকেও জড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। If it's okay with you, then you and I do have a difference. ভারত থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের একদিন পরই আবারও বিস্ফোরক এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি ভারত ও রাশিয়াকে আক্রমণ করে তিনি বলেছেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। চাইলে তারা তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে। It's really not okay with him. Therefore, you may have to fight, and maybe it'll end very quickly. নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ভারতের সঙ্গে আমাদের ব্যবসা খুব সীমিত, কারণ তাদের শুল্ক হার বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ।
রাশিয়ার সঙ্গেও আমাদের বাণিজ্য নেই বললেই চলে এবং আমি চাই সেটাই বজায় থাকুক। In theory, not involved in it, but we're involved because people are dying. তিনি আরও লিখেছেন, ভারত অনেক আগে থেকে অযৌক্তিক ও অমূল্য ভিত্তিক বাণিজ্য বাধা সৃষ্টি করে রেখেছে, যার ফলে আমাদের সঙ্গে তাদের বাণিজ্য কখনোই খুব বেশি হয়নি। এছাড়া তারা মূলত রাশিয়ার কাছ থেকেই সামরিক সরঞ্জাম কেনে এবং চীনের সঙ্গে মিলিয়ে রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা। অথচ এই মুহূর্তে সবাই চায় রাশিয়া ইউক্রেনের রক্তপাত বন্ধ করুক। If they do not, future attacks will be far greater and a lot easier. রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকেও কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট, যিনি নিজেকে এখনও প্রেসিডেন্ট ভাবেন, তাকে বলো তার ভাষা সংযত করুক। সে এখন একেবারে বিপজ্জনক অঞ্চলে ঢুকে পড়েছে। এর আগে দিমিত্রি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের কৌশল নিয়ে কটাক্ষ করেন। তিনি লিখেছিলেন, প্রতিটি আলটিমেটাম এক ধরনের হুমকি এবং যুদ্ধের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। এই কৌশল রাশিয়া ইউক্রেন নয়, বরং ট্রাম্পকে তার নিজের দেশের সঙ্গেই যুদ্ধের পথে টেনে নিয়ে যেতে পারে। Between Russia and Ukraine, people are being killed, mostly young men, mostly Russian and Ukrainian men. ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, যুদ্ধ থামানোর জন্য তিনি পুতিনকে 50 দিনের বদলে মাত্র 10 বা 12 দিনের সময় দিতে প্রস্তুত। At levels you've never seen before, thousands of people awakened. I've spoken to President Putin. ভারতের উপর শুল্ক আরোপের সঙ্গে সঙ্গেই ট্রাম্প আরও একটি চুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একটি যৌথ প্রকল্পে কাজ করবে, যার লক্ষ্য দেশটির বিশাল তেল সম্পদ উন্নয়ন। ট্রাম্প লেখেন, আমরা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি, যেখানে তারা আমাদের সঙ্গে মিলে তাদের বিশাল তেলের ভান্ডার উন্নয়নে কাজ করবে। কোন তেল কোম্পানি এই প্রকল্পটি পরিচালনা করবে তা এখনও নির্ধারণ করা হয়নি। I guess people knew something was going to happen based on. ট্রাম্পের এই শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় ভারতের সরকার জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্যেই অটল। সরকার আমাদের কৃষক, উদ্যোক্তা ও ক্ষুদ্র মাঝারি শিল্পের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক আরোপ করার পর বিরোধী দল কংগ্রেস বিজেপি সরকারকে তীব্রভাবে আক্রমণ করেছে। কংগ্রেস পার্টির এক্সে একটি পোস্টে লেখা হয়েছে, এখন দেশকে মোদির বন্ধুত্বের মূল্য দিতে হচ্ছে। কংগ্রেস 2019 সালের সেপ্টেম্বরে টেক্সাসে অনুষ্ঠিত হাউদি মোদি অনুষ্ঠানে ট্রাম্পের পক্ষে মোদির প্রচার চালানোকে আজকের পরিস্থিতির জন্য দায়ী করেছে। কংগ্রেস বলছে, ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক বসিয়েছেন, এর সঙ্গে দণ্ড জরিমানাও দিয়েছেন। এখন দেশ মোদির বন্ধুত্বের খেসারত দিচ্ছে। মোদি ট্রাম্পের প্রচারে অংশ নিয়েছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন ও ছবি তুলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ভারতকে শাস্তি দিলেন। ভারতের পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। 25% পাল্টা শুল্কের পাশাপাশি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে ভারতকে অতিরিক্ত জরিমানাও দিতে হবে। ট্রাম্প আরও বলেন, ভারত ও চীন রাশিয়ার যুদ্ধ খরচ বহন করছে। সেই যুদ্ধ এরই মধ্যে 3 বছর ধরে চলছে। ট্রাম্প দাবি করেছিলেন, আবার প্রেসিডেন্ট হলে শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধ শেষ করে দেবেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভারত সবসময় রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনেছে এবং রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। এমন এক সময়ে তারা এই কাজ করেছে যখন সবাই চাইছে ইউক্রেনে রাশিয়ার হত্যাযজ্ঞ বন্ধ হোক। তাই আগামী 1 আগস্ট থেকে ভারতকে 25% পাল্টা শুল্ক ও অতিরিক্ত জরিমানা দিতে হবে। কংগ্রেস দলীয় সংসদ সদস্য মাল্লু রবি বলেন, মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে আমরা উদ্বিগ্ন। শুনে মনে হচ্ছে তিনি যেন ভারতকে হুমকি দিচ্ছেন। আমাদের উচিত উপযুক্ত জবাব দেওয়া। কংগ্রেসের আরেক নেতা রাজীব শুক্লা এই পদক্ষেপকে একেবারে ভুল বলে অভিহিত করে বলেন, সরকার যাকে বন্ধু মনে করত সেই ট্রাম্প এখন আমাদের আঘাত করেছেন। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। আমরা সংসদে এ বিষয়ে কথা বলবো। এত বন্ধুত্বের পরও ট্রাম্প ভারতের সঙ্গে এমন করলেন কেন?
আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিং বলেন, প্রধানমন্ত্রী মোদি প্রতিদিন ভারতকে অপমানের মধ্যে ফেলছেন। ট্রাম্প তো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলকে পর্যন্ত ভারত থেকে আইফোন তৈরি না করতে হুমকি দিয়েছেন। এমনকি তিনি বলেছেন তিনি পাকিস্তানকে ভালোবাসেন। এটি নিয়ে ভারতের ভাবা উচিত। মোদির উচিত এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো এবং তার অবস্থান পরিষ্কার করা। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির নেতারা ট্রাম্পের এই পদক্ষেপকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং বলেছেন ট্রাম্প প্রায়ই তার বক্তব্য থেকে পেছনে সরে আসেন। তাই ভারতের সরকার কি বলে তা না জানা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। বিজেপি দলীয় আরেক সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল বলেন, এটি দুঃখজনক। আমি নিশ্চিত ভারত সরকারের উপযুক্ত ব্যবস্থা নেবে। ব্যবসা ও শিল্প খাত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বিজেপির হেমাং যোশী বলেন, মার্কিন প্রেসিডেন্ট একতরফা বিবৃতি দিতে থাকেন। ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কিছু না বলা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আগেও তিনি কথা বলেছিলেন, পরে আবার নিজেই তা বদলে ফেলেছিলেন। বিজেপির আরেক সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গী বলেন, ভারত শক্তিশালী পাল্টা কৌশল তৈরি করবে। আমরা আত্মবিশ্বাসী। মোদির নেতৃত্বে আমেরিকার এই পদক্ষেপ সফল হতে দেওয়া হবে না। আমরা উপযুক্ত জবাব দেব। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে গত 20 জানুয়ারি শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রধান বাণিজ্য অংশীদারদের ওপরই পাল্টা শুল্ক বসিয়েছেন। তার দাবি, এসব দেশ আগে থেকেই মার্কিন পণ্যের উপর উচ্চ হারে শুল্ক বসিয়ে আসছিল। ভারতকে কোণঠাসা করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্ক আরোপের পর এবার 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে এই 6টি কোম্পানির সাথে মোট 20টি প্রতিষ্ঠানের উপর পড়েছে এই নিষেধাজ্ঞা। গত বুধবার এক ঘোষণায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ লঙ্ঘন করায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এসব প্রতিষ্ঠান ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানি, বিক্রি ও পরিবহনে সচেতনভাবে গুরুত্বপূর্ণ লেনদেনে জড়িয়েছে। নিষেধাজ্ঞার আওতায় এসব যুক্তরাষ্ট্রে থাকা প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠান ও নাগরিকদের সঙ্গে এসব পণ্যের যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় সবচেয়ে বড় অভিযোগ এসেছে ভারতের অ্যালকেমিক্যাল সলিউশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটি ইরানি উৎস থেকে $8.40 কোটি বেশি মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে বলে অভিযোগ। তালিকায় রয়েছে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেডও। 2024 সালের জুলাই থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে ইরানি মিথানল সহ $5.10 কোটি বেশি মূল্যের বিভিন্ন পণ্য আমদানি করেছে তারা। জুপিটার ডাইকেম প্রাইভেট লিমিটেড নামের আরেক ভারতীয় প্রতিষ্ঠান $4.90 কোটি বেশি মূল্যের ইরানি টলুইন সহ অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে বলে জানানো হয়। একই অভিযোগ উঠেছে রাম নিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানির বিরুদ্ধেও। তারা 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে $2.20 কোটি ইরানি মিথানল ও টলুইন আমদানি করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র। তালিকায় রয়েছে পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড, যারা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সরবরাহকারী বাব আল বর্ষার মাধ্যমে প্রায় $1.40 কোটি পণ্য এনেছে। এছাড়া কাঞ্চন পলিমার্স $13 লাখ ইরানি পলিথিন আমদানি করেছে বলে জানানো হয়েছে। এই 6টি ভারতীয় প্রতিষ্ঠানকে নির্বাহী আদেশ অনুযায়ী নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলোর কোনো অর্থ, পণ্য বা সেবা পাঠানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ইরানের রাজস্ব আয়ের উৎস বন্ধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তাদের ভাষ্যমতে এসব আয় ইরান বিদেশে সন্ত্রাসে অর্থায়ন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি এবং নিজ দেশের জনগণকে দমন করতে ব্যবহার করছে।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানি শাসক গোষ্ঠী এখনও মধ্যপ্রাচ্য সংঘাতকে উস্কে দিচ্ছে এবং অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থায়ন করছে। এই অর্থপ্রবাহ বন্ধ করতেই যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কেবল শাস্তি দেওয়া নয়, বরং আচরণগত পরিবর্তন আনা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, নিষেধাজ্ঞার লক্ষ্য হল ইতিবাচক আচরণগত পরিবর্তন নিশ্চিত করা। ইরানের পেট্রোকেমিক্যাল খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বজুড়ে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নজরদারি আরও বাড়ানো হবে। পূর্বের নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নেও নতুন করে কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনীতির সব দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে ইরানের জন্য। সময় ফুরিয়ে আসছে, শেষ হচ্ছে পুতিনকে দেওয়া ট্রাম্পের 12 দিনের আলটিমেটাম। এবার সরাসরি সংঘাতের পথে হাঁটছে রাশিয়া ও ইরান। ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া 50 দিনের আলটিমেটাম কমে 10 বা 12 দিনে দাঁড়ালেও ইউক্রেনের যুদ্ধ থামাবে না রাশিয়া। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো নিজের স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ চালিয়েই যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের ধৈর্য শেষ হতে বসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। ইতোমধ্যেই ইউক্রেনের জন্য ন্যাটোর সঙ্গে মিলে অস্ত্র ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তি করেছে ওয়াশিংটন। রাশিয়ার পর এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। মার্কিন হামলায় পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও আবারও সমৃদ্ধকরণের পথে হাঁটছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি বলেছেন, আমাদের অবস্থান অটল, ইউরেনিয়াম সমৃদ্ধি চলবেই। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, হিজবুল্লাহ, হামাস ও হুথিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। শুধু তাই নয়, চীনের সহায়তায় ইসরায়েল ধ্বংস করা রাশিয়া নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও গড়ে তুলেছে তেহরান। অপারেশন মিডনাইট হ্যামারের পর ট্রাম্প ভেবেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি শেষ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেবল বিলম্ব ঘটেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাবে এখনও নিখোঁজ রয়েছে 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। বিশ্লেষকদের মতে, এই মজুদ দিয়েই তৈরি হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমায় ফেলা লিটল বয়ের মতো একাধিক পারমাণবিক বোমা। ইরান ইতিমধ্যেই ফোর্দো ও ইস্পাহানের স্থাপনায় ফের প্রবেশের চেষ্টা করছে। এর আগে ইরানের পারমাণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্ডি জানিয়েছিলেন, আরও একটি গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র আছে, যা হামলা থেকে অক্ষত থাকতে পারে। সেটি এখন তেহরানের শেষ ভরসা। ট্রাম্প অবশ্য হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইরান যদি ফের সমৃদ্ধি শুরু করে তবে আবারও ভয়ঙ্কর হামলা চালানো হবে। কিন্তু চীনের সহায়তায় ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে শক্তিশালী, ফলে নতুন হামলার ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি। ইসরায়েলও প্রস্তুত আছে, তবে ট্রাম্পের সঙ্গে করা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ না করার জন্য অপেক্ষা করছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের পুনর্গঠন করছে তেহরান। পাশাপাশি রাশিয়া চায় ইরানের এই পারমাণবিক ইস্যু আন্তর্জাতিক অঙ্গনকে ব্যস্ত রাখুক, যাতে ইউক্রেন যুদ্ধে মস্কো সময় বাড়াতে পারে। অতএব পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের দিকে এগোচ্ছে। অর্ধেক পদক্ষেপ আর কঠিন বার্তায় লাভ হচ্ছে না। এখন প্রশ্ন, আসল ধাক্কা সামলাতে প্রস্তুত তো হোয়াইট হাউস?